অপু কাশী হইতে কলিকাতায় ফিরিয়া আসে। অপুর বইয়ের দ্বিতীয় সংস্করণের দরুন তার হাতে কিছু টাকা আসে। সে বুঝিতে পারে তার জীবন ব্যর্থ হয় নাই। সে বিদেশে যাবার স্বপ্ন দেখে এবং ঠিক করিয়া বসে কাজলকে তার পৈতৃক ভিটা নিশ্চিন্দিপুরে লইয়া যাইবে। এবারে গল্পের পরবর্তী অংশ। নমস্কার, অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আপনারা আজ শুনবেন অপরাজিতর পরবর্তী অংশ। আমি গল্প পাঠে বাণী আপনাদের সঙ্গে। চতুর্বিংশ পরিচ্ছেদ। ট্রেনে উঠিয়া যেন অপুর বিশ্বাস হইতেছিল না সে সত্যি নিশ্চিন্দিপুরের মাটিতে আবার পা দিতে পারিবে। নিশ্চিন্দিপুর, সে তো শৈশবের স্বপ্নালোক। সে তো মুছিয়া গিয়াছে, মিলাইয়া গিয়াছে। সে শুধু একটা অতি স্পষ্ট সুখস্মৃতি মাত্র, কখনো ছিল না, নাইও। মাঝের পাড়া স্টেশনে ট্রেন আসিল বেলা 1টার সময়। খোকা লাফ দিয়া নামিল, কারণ প্ল্যাটফর্ম খুব নিচু। অনেক পরিবর্তন হইয়াছে স্টেশনটা। প্ল্যাটফর্মের মাঝখানে জাহাজের মাস্তুলের মতো উঁচু যে সিগন্যালটা ছেলেবেলায় তাহাকে তাক লাগাইয়া দিয়াছিল, সেটা আর এখন নাই। স্টেশনের বাইরে পথের উপর একটা বড় জাম গাছ। অপুর মনে আছে, এটা আগে ছিল না। ওই সেই বড় মাদার গাছটা, যেটার তলায় অনেক কাল আগে তাহাদের এদেশ ছাড়িবার দিনটাতে মা খিচুড়ি রাঁধিয়াছিলেন। গাছের তলায় দুখানা মোটর বাস যাত্রীর প্রত্যাশায় দাঁড়াইয়া। অপুরা থাকিতে থাকিতে দুখানা পুরনো ফোর্ড ট্যাক্সিও আসিয়া জুটিল। আজকাল নাকি নবাবগঞ্জ পর্যন্ত বাস ও ট্যাক্সি হইয়াছে। জিজ্ঞাসা করিয়া জানিল জিনিসটা অপুর কেমন যেন ভালো লাগিল না। কাজল নবীন যুগের মানুষ, সাগ্রহে বলিল, মোটর কাটে যাব বাবা। অপু ছেলেকে জিনিসপত্র সমেত ট্যাক্সিতে উঠাইয়া দিল। বটের ঝুড়ি দোলানো, স্নিগ্ধ ছায়া ভরা সেই প্রাচীন দিনের পথটা নিয়ে সে নিজে মোটরে চড়িয়া যাইতে পারিবে না কখনই। সে দেশের সঙ্গে পেট্রোল গ্যাসের গন্ধ কি খাপ খায়? চৈত্র মাসের শেষ। বাংলায় সত্যিকার বসন্ত এই সময়ই নামে। পথ চলিতে চলিতে পথের ধারে ফুলে ভরা ঘেটু বনের সৌন্দর্যে সে মুগ্ধ হইয়া গেল। এই কম্পমান চৈত্র দুপুরে রৌদ্রের সঙ্গে আকন্দ ফুলের গন্ধের সঙ্গে শৈশব যেন মিশানো আছে। পশ্চিম বাংলার পল্লীতে এ কমনীয় বসন্তের রূপ সে তো ভুলিয়াই গিয়াছিল। এই সেই বেত্রবতী। এমন মধুর স্বপ্নভরা নামটি কোনো নদীর আছে পৃথিবীতে? খেয়াপার হইয়া আবার সেই আষাঢ়ুর বাজার। ভিডোর ডানলপ টায়ারের বিজ্ঞাপনওয়ালা পেট্রোলের দোকান নদীর উপরই। বাজারেরও চেহারা অনেক বদলাইয়া গিয়াছে। 23 বছর আগে এত কোঠা বাড়ি ছিল না। আষাঢ় হইতে হাঁটিয়া যাওয়া সহজ, মাত্র 2 মাইল। জিনিসপত্রের জন্য একটা মুটে পাওয়া গেল। মোটর বাস ও ট্যাক্সির দরুন ভাড়াটিয়া গরুর গাড়ি আজকাল নাকি এদেশ হইতে উঠিয়া গিয়াছে। মুটে বলিল, ধনচে পলাশ গাছির এই কাঁচা রাস্তাটা দিয়ে যাবেন তো বাবু? ধনচে পলাশ গাছি নামটাই তো কতকাল শোনে নাই, এতদিন মনেও ছিল না। উফ, কতকাল পরে এই অতি সুন্দর নামটা সে আবার শুনিতেছে। বেলা পড়িয়া আসিয়াছে। এমন সময় পথটা সোনাডাঙ্গা মাঠের মধ্যে ঢুকিয়া পড়িল। পাশেই মধুখালির বিল, পদ্মবনে ভরিয়া আছে। এই সেই অপূর্ব সৌন্দর্য ভূমি।
সোনাডাঙ্গার স্বপ্ন মাখানো মাঠটা। মনে হইল এত জায়গায় তো বেড়াইল, এমন অপরূপ মাঠ ও বন কই, কোথাও তো দেখে নাই। সেই বনঝোপ, ঢিবি, বন ফুলে ভর্তি বাবলা, বৈকালের কি অপূর্ব রূপ। তারপরে দূর হইতে ঠাকুরজি পুকুরের সেই ঢ্যাঙারে বটগাছটা উঁচু ঝাঁকড়া মাথাটা নজরে পড়িল, যেন দিক সমুদ্রে ডুবিয়া আছে। ওর পরই নিশ্চিন্দিপুর। ক্রমে বটগাছটা পেছনে পড়িল। অপুর বুকের রক্ত চলকাইয়া যেন মাথায় উঠিয়া যাইতেছে। সারা দেহে এক অপূর্ব অনুভূতিতে যেন অবশ হইয়া আসিতেছে। ক্রমে মাঠ শেষ হইল। ঘাটের পথের সেই আমবাগানগুলো, সে রুমাল কুড়াইবার ছলে পথের মাটি একটু তুলিয়া মাথায় ঠেকাইল। ছেলেকে বলিল, এটি হলো তোমার ঠাকুরদার খোকা। ঠাকুরদাদার নামটা মনে আছে তো? বলো তো বাবা কি? কাজল হাসিয়া বলিল, শ্রী হরিহর রায়। আহা, তা কি আর মনে আছে? অপু বলিল, শ্রী নয় বাবা, ঈশ্বর বলতে হয়, শিখিয়ে দিলাম যে সেদিন। রানুদির সঙ্গে দেখা হইল পরদিন বৈকালে। সাক্ষাতের পূর্ব ইতিহাসটা কৌতুকপূর্ণ। কথাটা রানীর মুখেই শুনিল। রানী অপু আসিবার কথা শোনে নাই। নদীর ঘাট হইতে বৈকালে ফিরিতেছে। বাঁশবনের পথে কাজল দাঁড়াইয়া আছে। সে একা গ্রামে বেড়াইতে বাহির হইয়াছে। রানী প্রথমটা থতমত খাইয়া গেল। অনেককাল আগেকার একটা ছবি অস্পষ্ট মনে পড়িল। ছেলেবেলায় এই ঘাটের ধারে জঙ্গলে ভরা ভিটাটাতে হরিহর কাকা বাস করিত। কোথায় যেন তাহারা উঠিয়া গিয়াছিল তারপরে। তাহার বাড়ির সেই অপু না, ছেলেবেলার সেই অপু। পরক্ষণে সামলাইয়া লইয়া সে কাছে গিয়া ছেলেটির মুখের দিকে চাহিল। অপুও বটে, নাও বটে। যে বয়সে সে গ্রাম ছাড়িয়া গিয়াছিল, তার সেই সময়ের চেহারাখানা রানীর মনে আঁকা আছে, কখনো ভুলিবে না। সেই বয়স, সেই চেহারা, অবিকল। রানী বলিল, তুমি কাদের বাড়ি এসেছ খোকা? কাজল বলিল, গাঙ্গুলিদের বাড়ি। রানী ভাবিল, গাঙ্গুলিরা বড়লোক, কলিকাতা হইতে কেহ কুটুম্ব আসিয়া থাকিবে, তাদেরই ছেলে। কিন্তু মানুষের মতো মানুষ হয়? বুকের ভেতরটা ছ্যাদ করিয়া উঠিয়াছে একেবারে। গাঙ্গুলি বাড়ির বড় মেয়ে নাম করিয়া বলিল, তুমি বুঝি কাদু পিসের নাতি? কাজল লাজুক চোখে চাহিয়া বলিল, কাদু পিসিকে জানি নে তো। আমার ঠাকুরদাদা এই গায়ে বাড়ি ছিল, তার নাম ঈশ্বর হরিহর রায়, আমার নাম অমিতাভ রায়। বিস্ময়ে ও আনন্দে রানীর মুখ দিয়া কথা বাহির হইল না অনেকক্ষণ। সঙ্গে সঙ্গে একটা অজানা ভয়ও হইল। রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তোমার বাবা খোকা? কাজল বলিল, বাবার সঙ্গেই তো কাল এলাম। গাঙ্গুলি বাড়িতে এসে উঠলাম রাত্রে। বাবা ওদের বাইরের ঘরে বসে গল্প করছে, মেলা লোক দেখতে এসেছে কিনা তাই। রানী দুই হাতের তালুর মধ্যে কাজলের সুন্দর মুখখানা লইয়া আদুরে সুরে বলিল, খোকন, খোকন ঠিক বাবার মতো দেখতে, চোখ দুটি অবিকল। তোমার বাবাকে এ পাড়ায় ডেকে নিয়ে এসো তো খোকন। বলো গে, রানু পিসি ডাকছে। সন্ধ্যার আগেই ছেলের হাত ধরিয়া অপু রানীদের বাড়ি ঢুকিয়া বলিল, কোথায় গেলে রানুদি, চিনতে পারো? রানু ঘরের ভেতর হইতে ছুটিয়া আসিল। অবাক হইয়া খানিকক্ষণ তাহার দিকে চাহিয়া রহিল। বলিল, মনে করে যে এলি এতকাল পরে, তা ওপারে গিয়ে উঠলি কেন? গাঙ্গুলিরা আপনার লোক বলে তোর? পরে লীলাদির মতো সেও কাঁদিয়া ফেলিল। কি অদ্ভুত পরিবর্তন! অপু অবাক হইয়া দেখিতেছিল।
14 বছরের সে বালিকা রানুদি কোথায়? বিধবার বেশ, বাল্যের সে লাবণ্যের কোনো চিহ্ন না থাকিলেও রানী এখনো সুন্দরী, কিন্তু এ যেন সম্পূর্ণ অপরিচিত। শৈশব সঙ্গিনী রানুদির সঙ্গে ইহার মিল কোথায়? এই সেই রানুদি? সে কিন্তু সকলের অপেক্ষা আশ্চর্য হইল ইহাদের বাড়িটার পরিবর্তন দেখিয়া। ভুবন মুখুজ্জেরা ছিলেন অবস্থাপন্ন গৃহস্থ। ছেলেবেলার সে 8-10 গোলা, প্রকাণ্ড চণ্ডীমণ্ডপ, গরু বাছুর, লোকজনের কিছু নাই। চণ্ডীমণ্ডপের ভিটামাত্র পড়িয়া আছে, পশ্চিমের কোঠা ভাঙিয়া কাহারা ইট লইয়া গিয়াছে। বাড়িটার ভাঙা, ধসা, ছন্ন ছাড়া চেহারা, এ কি অদ্ভুত পরিবর্তন! রানী সজল চোখে বলিল, দেখছিস কি, কিছু নেই আর। মা বাবা মারা গেলেন, টুনু খুড়িমা এরাও গেলেন, সতুর মাও মারা গেল, সতু মানুষ হলো না তো। এতদিন বিষয় বেঁচে বেঁচে চালাচ্ছে, আমরাও। অপু বলিল, হ্যাঁ, লীলাদির কাছে সব শুনলাম সেদিন কাশিতে। কাশিতে দিদির সঙ্গে দেখা হয়েছে তোর? কবে কবে? পরে অপুর মুখে সব শুনিয়া সে ভারী খুশি হইল। দিদি আসিতেছে তাহা হইলে? কতকাল দেখা হয় নাই। রানী বলিল, বউ কোথায়? বাসায় তোর কাছে? অপু হাসিয়া বলিল, স্বর্গে। ও আমার কপাল, কতদিন বিয়ে করিসনি আর? সেদিনই আবার বৈকালে চড়ক। আর তেমন জাঁকজমক হয় না। চড়ক গাছ পুতিয়া কেহ ঘুরপাক খায় না। সে বাল্যমন কোথায়? মেলা দেখার অধীর আনন্দে ছুটিয়া যাওয়া সে মনটা আর নাই। কেবল সেসব অর্থহীন আশা, উৎসাহ, অপূর্ব অনুভূতির স্মৃতিটা মাত্র আছে। এখন যেন সে দর্শক আর বিচারক মাত্র। 24 বৎসরে মনটা কেমন বদলাইয়া গিয়াছে। বাড়ি আছে, তাহারই একটি মাপকাঠি আজ খুঁজিয়া পাইয়া দেখিয়া অবাক হইয়া গেল। চড়কতলায় পুরানো আমলের কত পরিচিত বন্ধু নাই। নিবারণ গোয়ালা লাঠি খেলিত, ক্ষেত্র কাপালি বহুরূপী সাজ দিত, হারান মাল বাঁশের বাঁশি বাজাইয়া বিক্রয় করিত। ইহারা কেহ আর নাই, কেবল পুরাতনের সঙ্গে একটা যোগ এখনো আছে। চিনিবাস বৈরাগী এখনো তেলে ভাজা খাবারের দোকান করে। আজ 24 বছর আগে এই চড়কের মেলার পরদিনই তারা গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছিল। তারপর কত ঘটনা, কত দুঃখ বিপদ, কত নতুন বন্ধু বান্ধব, সব গোটা জীবনটাই। কিন্তু কেমন করিয়া এত পরিবর্তনের মধ্যে দিয়াও সে দিনটির অনুভূতিগুলির স্মৃতি এত সজীব, টাটকা, তাজা অবস্থায় আজ আবার ফিরিয়া আসিল। সন্ধ্যা হইয়া গিয়াছে। চড়কের মেলা দেখিয়া হাসি মুখে ছেলেমেয়েরা ফিরিয়া যাইতেছে। কারো হাতে বাঁশের বাঁশি, কারো হাতে মাটির রং করা ছোবা পালকি। একদল গেল গাঙ্গুলি পাড়ার দিকে, একদল সোনাডাঙ্গা মাঠের মাটির পথ বাহিয়া, ছাতিম বনের তলায় ধুলুজুড়ি মাধবপুরের খেয়াঘাটে। 24 বছর আগে যাহারা ছিল ছোট, এই রকমের মেলা দেখিয়া ভেপু বাজাইতে বাজাইতে তেলে ভাজা, জিবে গজা হাতে ফিরিয়া গিয়াছিল। তাহারা অনেকদিন বড় হইয়া নিজ নিজ কর্মক্ষেত্রে ঢুকিয়া পড়িয়াছে। কেউ বা মারা গিয়াছে। আজ তাহাদের ছেলে মেয়েদের দল ঠিক আবার তাহাই করিতেছে। মনে মনে আজিকার এই নিষ্পাপ দায়িত্বহীন জীবন কোরকগুলোকে সে আশীর্বাদ করিল। বৈশাখের প্রথমে লীলা তার দেওরের সঙ্গে নিশ্চিন্দিপুরে আসিল। দুই বোন অনেকদিন পরে দেখা, দুজনে গলা জড়াইয়া কাঁদিতে বসিল।
অপুকে লীলা বলিল, তোর মনে যে এত ছিল তা তখনই কি জানি? তোর কল্যাণেই বাপের ভিটা আবার দেখলুম, কখনো আশা ছিল না যে আবার দেখব। খোকার জন্য কাশি হইতে একরাশ খেলনা ও খাবার আনিয়াছে। মহা খুশির সহিত পাড়ায় পাড়ায় ঘুরিয়া সকলের সঙ্গে দেখাশোনা করিল। অপু বৈকালে ছেলেকে লইয়া নৌকায় খবরাপোতার ঘাট পর্যন্ত বেড়াইতে গেল। তেঁতুলতলার ঘাটের পাশে দক্ষিণ দেশের ঝিনুক তোলা বড় নৌকা বাঁধা ছিল। হাওয়ায় আলকাত্রা ও কাবের রস মাখানো বড় ডিঙিগুলির শৈশবের সেই অতি পুরাতন বিস্তৃত গন্ধ নদীর উত্তর পারে ক্রমাগত নলবন, ওকরা, বন্য বুড়োর গাছ, ঢালু ঘাসের জমি, জলের কিনারা ছুঁয়ে আছে। মাঝে মাঝে ঝিঙে পটলের ক্ষেতে উত্তরে মজুরেরা টোকা মাথায় নিরান দেয়। এক এক স্থানে নদীর জল ঘন কালো, নিথর, কলার পাটির মতো সমতল, যেন মনে হয় নদী এখানে গহন, গভীর অতল স্পর্শ। ফুলে ভরা উলুখড়ের মাঠ, আকন্দ বন, ডাসা খেজুরের কাদি, দুলানো খেজুর গাছ, উইঢিবি বকের দল, উঁচু শিমুল ডালে চিলের বাসা। সবাইপুরের মাঠের দিক হইতে বড় এক ঝাঁক শামুককুট পাখি মধুখালির বিলের দিকে গেল। একটা বাবলা গাছে অজস্র বন ধুধুল ফল দুলিতে দেখিয়া খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই দেখো বাবা, সেই যে কলকাতায় আমাদের গলির মোড়ে বিক্রি হয় গায়ে সাবান মাখবার জন্য, কত ঝুলছে দেখো, ও কি ফল বাবা? অপু কিন্তু নির্বাক হইয়া বসিয়াছিল। কতকাল সেই সব দেখে নাই। পৃথিবীর এই মুক্ত রূপ তাহাকে যে আনন্দ দেয়, সে আনন্দ উগ্র বীর্য সুরার মতো নেশার ঘোর আনে তাহার শিরার রক্তে। তাহা অভিভূত করিয়া ফেলে, আচ্ছন্ন করিয়া ফেলে, তাহা অবর্ণনীয়। ইহাতে যে গোপন বাণী শুধু তাহারই মনের কানে কানে, মুখে তাহা বলিয়া বুঝাইবে সে কাহাকে। দূর গ্রামের যাওয়াবাসের বন অস্ত আকাশের রাঙা পটে অতিকায় লায়ার পাখির পুচ্ছের মতো খাড়া হইয়া আছে। একধারে খুব উঁচু পারে সারি বাঁধা গাং শালিকের গর্ত। কি অপূর্ব শ্যামলতা, কি সান্ধ্যশ্রী! কাজল বল, তুই এখানে থাক খোকা, আমি যদি রেখে যাই এখানে থাকতে পারবি নে? তোর পিসিমার কাছে থাকবি, কেমন তো? কাজল বলিল, হ্যাঁ, ফেলে রাখে যাবে বই কি, আমি তোমার সঙ্গে যাব বাবা। অপু ভাবিতেছিল, শৈশবে এই ইছামতি ছিল তার কাছে কি অপূর্ব কল্পনায় ভরা। গ্রামের মধ্যে বর্ষার দিনে জলকাদা ভরা পথঘাট, বাঁশপাতা পচা আঠালো মাটির গন্ধ থেকে নিষ্কৃতি পাইয়া সে মুক্ত আকাশের তলে নদীর ধারটিতে আসিয়া বসিত। কত বড় নৌকা ওর ওপর দিয়া দূরদেশে চলিয়া যাইত, কোথায় ঝালকাঠি, কোথায় বরিশাল, কোথায় রায়মঙ্গল। অজানা দেশের কল্পনায় মুগ্ধ মনে কতদিন সে না ভাবিয়াছে, সেও একদিন এইরকম নেপাল মাঝির বড় ডিঙিটা করিয়া নিরুদ্দেশ বাণিজ্য যাত্রায় বাহির হইয়া যাইবে। ইছামতি ছিল পাড়াগাঁয়ের গরিব ঘরের মা। তার তীরের আকাশ বাতাসের সঙ্গীতে মায়ের মুখের ঘুমপাড়ানি গানের মতো শত স্নেহে তার নব মুকুলিত কচি মনকে মানুষ করিয়া তুলিয়াছিল। তার তীরে সে সময়ের কত আকাঙ্ক্ষা, বৈচিত্র্য, রোমান্স। তার তীর ছিল দূরের অদেখা বিদেশ। বর্ষার দিনে ইছামতি কুলে কুলে ভরা ঢলঢল গৈরিক রূপে সে অজানা মহাসমুদ্রের তীরবর্তী অসীমতার স্বপ্ন দেখিত। ইংরেজি বইয়ে পড়া ক্যাপ নান ওর ওদিকের দেশটা, যে দেশ হইতে লোক আর ফেরে না। হি হু passes Cape Nan will either return to not.
মুগ্ধ চোখে কুল ছাপানো ইছামতি দেখিয়া তখন সে ভাবিত, ও কত বড় আমাদের এই গাংটা। এখন সে আর বালক নাই, কত বড় বড় নদীর দুকুল ছাপানো লীলা দেখিয়াছে। গঙ্গা, সোন, বড়দল, নর্মদা, তাদের অপূর্ব সন্ধ্যা, অপূর্ব বর্ণসম্ভার দেখিয়াছে। সে বৈচিত্র্য, সে প্রখরতা ইছামতির নেই। এখন তার চোখে ইছামতি ছোট নদী। এখন সে বুঝিয়াছে তার গরিব ঘরের মা উৎসব দিনের বেশভূষায় তার শৈশব কল্পনাকে মুগ্ধ করিয়া দিত। এসব বনেদি বড় ঘরের মেয়েদের হীরা মুক্তার ঘটা, বারাণসী শাড়ির রং ঢং তার কাছে মায়ের সেই কাচের চুড়ি, শাখা কিছুই নয়। কিন্তু তা বলিয়া ইছামতিকে সে কি কখনো ভুলিবে? দুপুরে সে ঘরে থাকিতে পারে না। এই চৈত্র দুপুরে রোদের উষ্ণ নিঃশ্বাস কত পরিচিত গন্ধ বহিয়া আনে। শুকনো বাঁশের খোলার ফুটন্ত ঘেটু বনের, ঝরা পাতার সোদা সোদা রোদ পোড়া মাটির, নিম ফুলের, আরও কত কি। বাল্যে এইসব দুপুর তাকে তাহার দিদিকে পাগল করিয়া দিয়া টোটো করিয়া শুধু মাঠে বাগানে বাঁশতলায় নদীর ধারে ঘুরাইয়া লইয়া বেড়াইত। আজও সেই রকম পাগল। গ্রামশুদ্ধ সবাই দুপুরে ঘুমায়, সে একা বাহির হয়। উদ্ভ্রান্তের মতো মাঠের ঘেটু ফুলে ভরা উঁচু ডাঙায় পথে পথে নিঝুম দুপুরে বেড়াইয়া ফেরে। তবু মনে হয় বাল্যের স্মৃতিতে যতটা আনন্দ পাইতেছে, বর্তমানে আসল আনন্দ সেই রকমের নয়। আনন্দ আছে, কিন্তু তাহার প্রকৃতি বদলাইয়া গিয়াছে। তখনকার দিনে দেবদেবীরা নিশ্চিন্দিপুরের বাঁশবনের ছায়ায় এইসব দুপুরে নামিয়া আসিতেন। একদিন সে নদীর ধারে সুগন্ধ তৃণভূমিতে চুপ করিয়া হাতে মাথা রাখিয়া শুইয়া থাকে ঘণ্টার পর ঘণ্টা, কিছুই করে না। রৌদ্রভরা নীল আকাশটার দিকে চাহিয়া শুধু চুপ করিয়া থাকে, কিছুই ভাবে না। সবুজ ঘাসের মধ্যে মুখ ডুবাইয়া মনে মনে বলে, ওগো মাতৃভূমি, তুমি ছেলেবেলায় যে অমৃতদান মানুষ করেছিলে, সেই অমৃত হলো আমার জীবন পথের পাথেয়। তোমার বনের ছায়ায় আমার সকল স্বপ্ন জন্ম নিয়েছিল একদিন। তুমি আবার শক্তি দাও, হে শক্তিরূপিণী। দুঃখ হয় কলিকাতা ছাত্রটির জন্য। এদের বাপের বাড়ি বউবাজারে, মামার বাড়ি পটুয়াটোলায়, পিসির বাড়ি বাগবাজারে। বাংলাদেশকে দেখিল না কখনো। এরা কি মাধবপুর গ্রামের উলুখড়ের মাঠের ওপারের আকাশ রং ধরা দেখিল? স্তব্ধ শরৎ দুপুরের ঘন বনানীর মধ্যে ঘুঘু ডাক শুনিয়াছে। বন অপরাজিতা ফুলের নীরব মহোৎসব এদের শিশু আত্মায় তার আনন্দের স্পর্শ দিয়াছে কোনকালে। ছোট্ট মাটির ঘরে দাওয়ায় আসন পিড়ি হইয়া বসিয়া নারকেল পত্র শাখার জ্যোৎস্নার কাপন দেখে নাই কখনো। এরা অতি হতভাগ্য। রানীর যত্নে আদরে সে মুগ্ধ হইয়া গেল। সতুদের বাড়ির সেই আজকাল কর্তি, নিজের ছেলে মেয়ে হয় নাই, ভাইপোদের মানুষ করে। অপুকে রানী বাড়িতে আনিয়া রাখিল। কাজলকে দুদিনে এমন আপন করিয়া লইয়া ফেলিয়াছে যে সে পিসিমা বলিতে অজ্ঞান। রানীর মনে মনে ধারণা, অপু শহরে থাকে যখন, তখন খুব চায়ের ভক্ত। দুটি বেলা ঠিক সময়ে চা দেবার জন্য তাহার প্রাণপণ চেষ্টা। চায়ের কোনো সরঞ্জাম ছিল না। লুকাইয়া নিজের পয়সায় সতুকে দিয়া নবাবগঞ্জের বাজার হইতে চায়ের ডিশ পেয়ালা আনাইয়া লইয়াছে। অপু চা তেমন খায় না কখনো, কিন্তু এখানে সে কথা বলে না। ভাবে যত্ন করছে রানুদি, করুক না, এমন যত্ন আর জুটবে কোথাও।
তুমিও যেমন। দুপুরে একদিন খাইতে বসিয়া অপু চুপ করিয়া চোখ বুজিয়া বসিয়া আছে। রানীর দিকে চাহিয়া চাহিয়া হাসিয়া বলিল, একটা বড় চমৎকার ব্যাপার হলো, দেখো এই টোকে যাওয়া এঁচুর চচ্চড়ি কত কাল খাইনি, নিশ্চিন্দিপুর ছেড়ে আর কখনো নয়। তাই মুখে দিয়েই ছেলেবেলার কথা মনে পড়ে গেল রানুদি। রানুদি বোঝে এসব কথা, তাই রানুদির কাছে বলিয়াও সুখ। এ কয়দিন আকাশটা ছিল মেঘমেঘ, কিন্তু হঠাৎ কখন মেঘ কাটিয়া গিয়াছে সে জানে না। বৈকালে ঘুম ভাঙিয়া উঠিয়া সে অবাক চোখে চুপ করিয়া বাহিরের রোয়াকে বসিয়া রহিল। বাল্যের সেই অপূর্ব বৈকাল, যাহার জন্য প্রথম প্রথম বিরোহী বালক মন কত হাঁপাইয়াছে বিদেশে, ক্রমে একটা অস্পষ্ট মধুর স্মৃতিমাত্র মনে আঁকিয়া রাখিয়া সেটা কবে মন হইতে বেমালুম অন্তর্হিত হইয়া গিয়াছিল। মনে পড়ে ছেলেবেলায় এইসব সময়ে ঘুম ভাঙিয়া তাহার মনটা কেমন অকারণে খারাপ হইত। একদিন এমন কান্না আসিত, বিছানায় বসিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিত। তাহার মা ঘাট হইতে আসিয়া বলিত, ও ওই উড়ে গেল, ওই কে, বাইরে এসে পাখি দেখো। আহা, তোমার বড় দুঃখ খোকন, তোমার নাতি মরেছে, পুতি মরেছে, 7 দিকে ধন সমুদ্রে ডুবে গিয়েছে, তোমার বড় দুঃখ, কেঁদো না কেঁদো না, আহা। রানী পাতকুয়া হইতে জল তুলিয়া আনিতে যাইতেছে। অপু বলিল, মনে পড়ে রানুদি, ওই উঠানে এমন সব বিকালে বউচুরি খেলা খেলতুম কত, আমি, দিদি, সতু, নেরা। রানী বলিল, আহা, তুই বুঝি ভাবছিস বসে বসে কত মালা গাঁথতুম মনে আছে বকুলতলায়? সারাদিন বকুলতলায় পড়ে আছি আমি দুগ্গা। আজকাল ছেলেমেয়েরা আর মালা গাঁথে না, বকুল ফুলও আর তেমন পড়ে থাকে না, কালে কালে সবই যাচ্ছে। কিছু পরে জল লইয়া ফিরিবার সময় বলিল, এক কাজ কর না অপু, সতু তো তোদের নীলমণি জ্যাঠার দরুন বাগানটা ছেড়ে দেবে, তুই কেন গিয়ে বাগানটা নেগে না যা, তোদেরই তো ছিল। ও যা, নিজের জমি জমায় বিক্রি করে ফেললে সব, তা আবার জমার বাগান রাখবে, নিবি তুই? অপু বলিল, মায়ের বড় ইচ্ছা ছিল রানুদি, মরবার কিছুদিন আগেও বলতো, বড় হলে বাগানখানা নিস অপু। আমার আপত্তি নেই, যা দাম হবে আমি দেব। প্রতি সন্ধ্যায় সতুদের রোয়াকে মাদুর পাতা হয়। রানী, লীলা, অপু, ছেলেপিলেদের মজলিস বসে, সতুও যোগ দেয়। তবে তামাকের দোকান বন্ধ করিয়া আসিতে তাহার রাত হইয়া যায়। অপু বলে, আচ্ছা, আজকাল তোমরা ঘাটের পথে সারাতলার পিঠে দাও না রানুদি? কই, সে সারা গাছটা তো নেই সেখানে। রানী বলে, সেটা মরে গিয়েছে, তার পাশে একটা চারা দেখিসনি, সিঁদুর দেওয়া আছে? না না, পুরনো কথা হয়। অপু জিজ্ঞাসা করে, ছেলেবেলায় একবার পঙ্গপালের দল এসেছিল, মনে আছে লীলাদি? গ্রামের একটি বিধবা যখন নববধূরূপে এ গ্রামে প্রথম আসেন। অপু বলে, খুড়িমা, আপনি নতুন এসে কোথাও দুধে আলতার পাথরে দাঁড়িয়েছিলেন, মনে আছে আপনার? বিধবাটি বলিলেন, সেসব কি আর এ জন্মের কথা বাবা, সেসব কি আর মনে আছে? অপু বলে, আমি বলি শুনুন, আপনাদের দক্ষিণের উঠোনে যে নিচু গোয়ালঘরটা ছিল, তারই ঠিক সামনে। বিধবা মেয়েটি আশ্চর্য হইয়া বলেন, ঠিক ঠিক, এখন মনে পড়েছে, এতদিনের কথা তোমার মনে আছে বাবা? তাদেরই বাড়ির কোনো এক বিবাহে কোথা হইতে তাদের এক কুটুম্বিনী আসেন, খুব সুন্দরী। এতকাল পর তার কথা ওঠে। সবাই তাকে দেখিয়াছিল সে সময়, কিন্তু নামটা কাহারও মনে নাই এখন। অপু বলে, দাঁড়াও রানুদি, নাম বলছি, তার নাম সুবাসিনী।
সবাই আশ্চর্য হইয়া যায়। লীলা বলে, তোর তখন বয়স 8 কি 9, তোর মনে আছে তার নাম? ঠিক, সুবাসিনী বটে। সবারই মনে পড়ে নামটা। অপু মৃদু মৃদু হাসি মুখে বলে, আরো বলছি শোনো, ডুরে শাড়ি পরতো, রাঙা জমির উপর ডুরে দেওয়া না? বিধবা বধূটি বলেন, ধন্যী বাপু, যা হোক, রাঙা ডুরে পড়তো ঠিক, বয়স ছিল 22-23। তখন আমার বয়স 26-27 বছর আগেকার কথা যে। অপুর খুব মনে আছে। অত সুন্দরী মেয়ে তাদের গায়ে আর আসে নাই ছেলেবেলায়। সে বলিল, রাঙা শাড়ি পরে আমাদের উঠোনের কাঁঠাল তলায় জল সইতে গিয়ে দাঁড়িয়েছে, ছবিটা দেখতে পাচ্ছি এখনো। এখানকার বৈকালগুলো সত্যি অপূর্ব। এত জায়গায় তো সে বেড়াইল, মাসখানেক এখানে থাকিয়া মনে হইল এমন বৈকাল সে কোথাও দেখে নাই। বিশেষ করিয়া বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মেঘহীন ওই বৈকালগুলিতে সূর্য যেদিন অস্ত যাইবার পথে মেঘাবৃত না হয়, শেষ রাঙা আলোটুকু পর্যন্ত বড় গাছের মগডালে বাঁশঝাড়ের আগায় হালকা সিঁদুরের রং মাখাইয়া দেয়, সেদিন বৈকাল। এমন বিল্ব ফুলের অপূর্ব সুরভি মাখানো, এমন পাখি ডাকা উদাস বৈকাল কোথায় এর তুলনা? এত বেলগাছও কি এ দেশটায়? ঘাটে পথে এপাড়া ওপাড়া সর্বত্র বিল্ব ফুলের সুগন্ধ। একদিন জ্যৈষ্ঠের প্রথমটা বৈকালে আকাশ অন্ধকার করিয়া ঈশান কোণ হইতে কালবৈশাখীর মেঘ উঠিল। তারপরই খুব ঝড়। এবছরে প্রথম কালবৈশাখী। অপু আকাশের দিকে চাহিয়া দেখিল তাদের পোড়া ভিটার বাঁশবনের মাথার উপরকার দৃশ্যটা কি সুপরিচিত। বাল্যে এই মাথা দুলানো বাঁশঝাড়ের উপরকার নীলকৃষ্ণ মেঘসজ্জা মনে কেমন সব অনতিস্পষ্ট আশা আকাঙ্ক্ষা জাগাইত। কত কথা যেন বলিতে চাহিত। আজও সেই মেঘ, সেই বাঁশবন, সেই বৈকাল সবই আছে, কিন্তু সে অপূর্ব জগৎটা আর নাই। এখন যা আনন্দ সে শুধু স্মৃতির আনন্দ বটে। আবার নিশ্চিন্দিপুর ফিরিয়া অবধি সে ইহা লক্ষ্য করিতেছে। এই বন, এই দুপুর, এই গভীর রাত্রে চৌকিদারের হাঁকুনি, লক্ষ্মী পেঁচার ডাকের সঙ্গে কি এক অপূর্ব স্বপ্ন মাখানো ছিল। দিগন্ত রেখার ওপারের এক রহস্যময় কল্পনালোক তখন সদা সর্বদা হাতছানি দিয়ে আহ্বান করিত। তাদের সন্ধান আর মেলে না। সে পাখির দল মরিয়া গিয়াছে, তেমন দুপুর আর হয় না যে চাঁদ এমন বৈশাখী রাত্রে খড়ের খড়ের দাওয়ার ধারের নারকেল পত্র শাখার জ্যোৎস্নার কম্পন আনিয়া এক ক্ষুদ্র কল্পনাপ্রবণ গ্রাম্য বালকের মনে মূল্যহীন কারণহীন আনন্দের বাণ ডাকাইত। সেসব চাঁদ নিভিয়া গিয়াছে। সে বালকটি বা কোথায়? 25 বৎসর আগেকার এক দুপুরে বাপ মায়ের সঙ্গে দেশ ছাড়িয়া চলিয়া গিয়াছিল, আর ফিরে নাই। যাওয়া বাসের বনের পথে তার ছোট ছোট পায়ের দাগ অস্পষ্ট হইতে মুছিয়া গিয়াছে বহুদিন। তার ও তার দিদির সেই সব আশা পূর্ণ হইয়াছিল কি? হায় অবুধ বালক বালিকা! রোজ বৈকালে মেঘ হয়, ঝড় ওঠে, অপু বলে, রানুদি আম কুড়িয়ে আনি। রানী হাসে। অপু ছেলেকে লইয়া নতুন কেনা বাগানে আসিয়া দাঁড়ায়। সবাইকে আম কুড়াইতে ডাকে, কাহা কেউ বাধা দেয় না। বাল্যে সেই পটুলে, তেঁতুলতলি, নেকো, বাঁশতলা, ঘন মেঘের ছায়ায় জেলে পাড়ার তো অবাল বৃদ্ধ বনিতা থামা হাতে আম কুড়াইতে আসে। অপু ভাবে, আহা জীবনে এই এদের কত সার্থকতার জিনিস। চারিধারে চাহিয়া দেখে সমস্ত বাগানের তলাটা ধাবমান, কৌতুকপর, চিৎকাররত বালক বালিকাতে ভরিয়া গিয়াছে।
দিদি দুর্গা, ছোট্ট মেয়েটি, এই কাজলের চেয়ে কিছু বড়। পরের বাগানে আম কুড়াইবার অপরাধে বকুনি খাওয়া কৃত্রিম উল্লাস ভরা হাসি মুখে একদিন এই ফণী মনসার ঝোপের পাশের বেড়াটা গলিয়া বাহির হইয়া গিয়াছিল। বহুকালের কথাটা। অপু কি করিবে আম বাগানে? এইসব গরিব ঘরের ছেলেমেয়েরা স্বাদ মিটাইয়া আম কুড়াইবে এ বাগানে। কেহ তাহাদের বারণ করিবার থাকিবে না, বকিবার থাকিবে না, অপমান করিবার থাকিবে না। ফণী মনসার ঝোপের আড়ালে অপমানিতা ছোট্ট খুকিটি ধুলিমাখা আঁচল গুছাইয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়া মৃদু মৃদু তৃপ্তির হাসি হাসিবে। কতদিন এখানে আসিলেও নিজের ভিটাটাতে ঢুকিতে পারে নাই, যদিও বাহির হইতে সেটা প্রতিদিনই দেখিত, কারণ ঘাটের পথটা তার পাশ দিয়াই। বৈকালের দিকে সে একদিন একা চুপি চুপি বন জঙ্গল ঠেলিয়া সেখানে ঢুকিল। বাড়িটা আর নাই, পড়িয়া ইট স্তূপাকার হইয়া আছে। লতা পাতা, শ্যাওড়া বন, বন চাতালার গাছ, ছেলেবেলাকার মতো কালো মেঘের জঙ্গল। পেছনের বাঁশঝাড়গুলো এই দীর্ঘ সময়ের মধ্যে বাড়িয়া চারিধারে ছুটিয়া পড়িয়াছে। কোথাও ঘরের চিহ্ন নাই। বন জঙ্গল, রাঙা রোদে বাঁশের মগডালে। পশ্চিমের পাঁচালির গায়ে সেই কুলুঙ্গিটা আজও আছে। ছেলেবেলায় যে কুলুঙ্গিটা সে ভাটা বাতাবি লেবুর বল করি রাখিত, এত নিচু কুলুঙ্গিটা তখন কত উঁচু বলিয়া মনে হইত। তাহার মাথা চাড়াইয়া উঁচু ছিল, ডিঙাইয়া দাঁড়াইলে তবে নাগাল পাওয়া যাইত। ঠেস দেওয়ালের গায়ে ছুরি দিয়া ছেলেবেলাকার একটা ভূত আঁকিয়াছিল, সেটা এখনো আছে। পাশেই নীলমণি জ্যাঠামশাইয়ের পোড়া ভিটা, সেও ঘন বনে ভরা, চারিধারে নিঃশব্দ নির্জন। এ পাড়াটাই জনহীন হইয়া গিয়াছে, এধার দিয়া লোকজনের যাতায়াত বড় কম। এই সে স্থানটি, কতকাল আগে যেখানে দিদিও সে একদিন চড়ুই ভাতি করিয়াছিল। কণ্টকাকীর্ণ সে আকুল বনে দুর্গম দুর্ভেদ্য হইয়া পড়িয়াছে সারা জায়গাটা। পোড়ো ভিটার সে বেলগাছটা, একদিন যার তলায় ভীষ্মদেব সরসজ্জা পাতিতেন তাহার 9 বৎসরের শৈশবে, সেটা এখনো আছে। পুষ্পিত শাখা প্রশাখার অপূর্ব সুবাসে অপরাহ্নের বাতাস স্নিগ্ধ করিয়া তুলিয়াছে। পাঁচিলের ঘুলঘুলিটা কত নিচু বলিয়া মনে হইতেছে, এইটাই অপুর আশ্চর্য লাগিল। বারবার কথাটা তার মনে হইতেছিল। কত ছোট ছিল সে তখন, খোকার মতো এতটুকু বোধ হয়। কাঁচা কলাইয়ের ডালের মতো সেই কি লতার গন্ধ বাহির হইতেছে। কতদিন গন্ধটা মনে ছিল না। বিদেশে আর সব কথা হয়তো মনে পড়িতে পারে, কিন্তু পুরাতন দিনের গন্ধগুলো তো মনে পড়ে না। এই অভিজ্ঞতাটা অপুর এতদিন ছিল না। সেদিন বাউরের ধারে বেড়াইতে গিয়া পাকা বটফলের গন্ধে অনেক দিনের একটা স্মৃতি মনে উদয় হইয়াছিল। ছোট্ট কাচের পর কলা বসানো মোমবাতির সেকেলে লণ্ঠন হাতে তাহার বাবা শশী যোগীর দোকানে আলকাত্রা কিনিতে আসিয়াছে। সেও আসিয়াছে বাবার কাঁধে চড়িয়া বাবার সঙ্গে। কাঠের লণ্ঠনের ক্ষীণ আলো, আধো অন্ধকার বাঁশবন, বাওর হইতে নালফুল তুলিয়া বাবা তাহার হাতে দিয়াছে। কোনো শৈশবের অস্পষ্ট ছবিটা, অবাস্তব, ধোয়া ধোয়া। পাকা বটফলের গন্ধে কতকাল পর তাহার সেই অত্যন্ত শৈশবের একটা সন্ধ্যা আবার ফিরিয়া আসিয়াছিল সেদিন। পোড়া ভিটার সীমানায় প্রকাণ্ড একটা খেজুর গাছে কাঁদি কাঁদি ডাসা খেজুর ঝুলিতেছে। এটা সেই চারা খেজুর গাছটা দিদি যার ডাল কাটিতে গিয়া কাটিয়া গোড়ার দিকে দড়ি বাঁধিয়া খেলাঘরের গরু করিত। কত বড় উঁচু হইয়া গিয়াছে গাছটা।
এইখানে খিড়কি দোরটা ছিল, চিহ্নেও নাই কোনো। এইখানে দাঁড়াইয়া দিদির চুরি করা সেই সোনার কৌটাটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিল একদিন। কত সুপরিচিত জিনিস এই দীর্ঘ 25 বছর পর আজও আছে। রাঙি গায়ের বিচালি খাওয়ার মাটির নাদাটা কাঁঠাল তলায় বাঁশপাতা ও মাটি বোঝাই হইয়া এখনো পড়িয়া আছে। ছেলেবেলায় ঠেস দেওয়ালে গাঁথার জন্য বাবা মজুর দিয়া এক জায়গায় ইট জড়ো করিয়া রাখিয়াছিল। অর্থাভাবে গাঁথা হয় নাই। ইটগুলো এখনো বাঁশবনের ছায়ায় তেমনি পড়িয়া আছে। কতকাল আগে মা তাকের উপর জলদানে পাওয়া মেটে কলসি তুলিয়া রাখিয়াছিল সংসারের প্রয়োজনের জন্য। পড়িয়া মাটিতে অর্ধপ্রথিত হইয়া আছে। সকলের অপেক্ষা সে যেন অবাক হইয়া গেল, পাঁচিলের সেই ঘুলঘুলিটি আজও নতুন অবিকৃত অবস্থায় আছে। বালিচুন একটুও খসে নাই, যেন কালকের তৈরি। এই জঙ্গল ও ধ্বংসস্তূপের মধ্যে কি হইবে এই কুলুঙ্গিতে? খিড়কিদোরের পাশে উঁচু জায়গাটাতে মায়ের হাতে পোতা সজনা গাছ এখনো আছে। যাইবার বছরখানেক আগে মাত্র মা ডালটা পুঁতিয়াছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে গাছটা বাড়িয়া বুড়া হইয়া গিয়াছে। ফল খাইতে আর কেহ আসে না। জঙ্গলে ঢাকিয়া পড়িয়া আছে এতকাল। অপরাহ্নের রাঙা রোদ গাছটার গায়ে পড়িয়াছে, কি উদাস বিষাদ মাখা দৃশ্যটা ফুটাইয়াছে। ছায়া ঘন হইয়া আসে। কাঁচা কলাইয়ের ডালের মতো সেই লতাটার গন্ধ আরো ঘন হয়। অপুর শরীর যেন শিহরিয়া ওঠে। এই গন্ধ তো শুধু গন্ধ নয়, এই অপরাহ্ন। এই গন্ধের সঙ্গে জড়ানো আছে মায়ের কত রাত্রের আদরের ডাক, দিদির কত কথা, বাবার পদাবলী গানের সুর, বাল্যের ঘরকন্যার সুধাময় দারিদ্র্য, কত কি কত কি। ঘন বনে ঘুঘু ডাকে, ঘু ঘু ঘু। সে অবাক চোখে রাঙা রোদ মাখানো সজনে গাছটার দিকে আবার চায়। মনে হয় এ বন, এ স্তূপাকার ইটের রাশি, এসব স্বপ্ন। এখানে মা ঘাট হইতে সন্ধ্যায় গা ধুইয়া ফিরিয়া ফর্সা কাপড় পরিয়া ভিজা কাপড়খানা উঠানের বাঁশের আলনায় মেলিয়া দেবে। তারপরে প্রদীপ হাতে সন্ধ্যা দিতে দিতে তাহাকে দেখিয়া থমকাইয়া দাঁড়াইয়া বিস্মিত অনুযোগের সুরে বলিয়া উঠিবে, এত সন্ধে করে বাড়ি ফিরলি অপু? ভিটার চারিদিকে খোলামকুচি ভাঙা কলসি, কত কি ছড়ানো। ঠাকুর মায়ের পোড়া ভিটাতে তো পা রাখিবার স্থান নাই। বৃষ্টির ধোয়াতে কতদিন ভাঙা খাপড়া খোলামকুচি হইয়াছে। এগুলি অপুকে বড় মুগ্ধ করিল। সে হাতে করিয়া তুলিয়া দেখিতে লাগিল। কতদিনের গৃহস্থ জীবনের সুখ দুঃখে এগুলোর সঙ্গে জড়ানো। মা পেছনের বাঁশবনে এক জায়গায় সংসারের হাড়ি কুটি ফেলিত, সেগুলো এখনো সেইখানেই আছে। একটা আজকে পিঠে গড়িবার মাটির মুচি এখনো অভগ্ন অবস্থায় আছে। অপু অবাক হইয়া ভাবে, কোন আনন্দ ভরা শৈশব সন্ধ্যার সঙ্গে এর সম্বন্ধ ছিল জানিনি। উঠানের মাটির খোলামকুচির মধ্যে সবুজ কাচের চুড়ির টুকরা পাওয়া গেল, হয়তো তার দিদির হাতের চুড়ির টুকরা। এ ধরনের চুড়ি ছোট মেয়েরাই পরে। টুকরাটা সে হাতে তুলিয়া লইল। এক জায়গায় আধখানা বোতল ভাঙা। ছেলেবেলায় এ ধরনের বোতলে মা নারকেল তৈল রাখিত, হয়তো সেটাই। একটা দৃশ্যে তাকে বড় মুগ্ধ করিল। তাদের রান্নাঘরের ভিটার ঠিক যে কোণে মা রাঁধিবার হাঁড়িকুড়ি রাখিত, সেখানে একখানা কড়া এখনো বসানো আছে। মরিচা ধরিয়া বিকৃত হইয়া গিয়াছে, আংটা খসিয়া গিয়াছে, কিন্তু মাটিতে বসিয়া যাওয়ার দরুন একটুও নড়ে নাই। তাহারা যেদিন রান্না খাওয়া সারিয়া এই গা ছাড়িয়া রওনা হইয়াছিল, আজ 24 বৎসর পূর্বে,
মা এটো কড়াখানাকে এখানেই বসাইয়া রাখিয়া চলিয়া গিয়াছিল। কে কথায় লুপ্ত হইয়া গিয়াছে, কিন্তু ওখানা ঠিক আছে এখনো। কত কথা মনে ওঠে। একজন মানুষের অন্তরতম অন্তরের কাহিনী কি অন্য মানুষ বোঝে? বাহিরের মানুষের কাছে একটা জঙ্গলে ভরা পোড়ো ভিটা মাত্র, মশার ডিপু, তুচ্ছ জিনিস। কে বুঝবে 24 বৎসরের পূর্বের এক দরিদ্র ঘরের অবোধ বালকের জীবনের আনন্দ মুহূর্তগুলির সহিত এই জায়গার কত যোগ ছিল? 30, 50, 100 বছর, 3000 বছর কাটিয়া যাইবে। তখন এ গ্রাম লুপ্ত হইবে, ইছামতি চলিয়া যাইবে। সম্পূর্ণ নতুন ধরনের সভ্যতা, নতুন ধরনের রাজনৈতিক অবস্থা, যাদের বিষয় এখন কল্পনা করিতেও কেউ সাহস করে না। তখন আসিবে জগতে ইংরেজি জাতির কথা প্রাচীন ইতিহাসের বিষয়ীভূত হইয়া দাঁড়াইবে। বর্তমান বাংলা ভাষাকে তখন হয়তো আর কেহ বুঝিবে না। একেবারে লুপ্ত হইয়া গিয়া সম্পূর্ণ অন্য ধরনের ভাষা এদেশে প্রচলিত হইবে। তখনও এইরকম বৈকাল, এইরকম কালবৈশাখী নামিবে 3000 বর্ষ পরের বৈশাখ দিনের শেষে। তখনও এইরকম পাখি ডাকিবে, এইরকম চাঁদ উঠিবে। তখনও কি কেহ ভাবিবে 3000 বছর পূর্বের এক বিস্মৃত বৈশাখী বৈকালের এক গ্রাম্য বালকের ক্ষুদ্র জগৎটি এইরকম বৃষ্টির গন্ধে, ঝোড়ো হাওয়ায় কি অপূর্ব আনন্দে দুলিয়া উঠিত? এই স্নিগ্ধ অপরাহ্ন তার মনে কি আনন্দ, আশা, আকাঙ্ক্ষা জাগাইয়া তুলিত? 3000 বছরের প্রাচীন জ্যোৎস্না একদিন কোনো মায়া স্বপ্ন তাহার শৈশব মনে ফুটাইয়া তুলিয়াছিল। নিঃশব্দে শরৎ দুপুরে বনপথে ক্রীড়ারত যে ক্ষুদ্র 9 বৎসরের বালকের মনের বিচিত্র অনুভূতিরাজির ইতিহাস কোথায় লেখা থাকিবে? কোথায় লেখা থাকিবে বিস্মৃত অতীতে তার সেসব আনন্দভরা জীবনযাত্রা? বিদেশ হইতে বহুদিন পরে বাড়ি ফিরিয়া মায়ের হাতের বেলের শরবত খাওয়ার সে মধুময় চৈত্র অপরাহ্নটি, বাঁশবনের ছায়ায় অপরাহ্নের নিদ্রা ভাঙিয়া পাপিয়ার সেই মন মাতানো ডাক কোথায় লেখা থাকিবে বর্ষা দিনের বৃষ্টিসিক্ত রাত্রগুলির সেসব আনন্দ কাহিনী? দূর ভবিষ্যতে সেসব তরুণ বালক বালিকার মনে এইসব কালবৈশাখী নব আনন্দের বার্তা আনিবে। কোন পথে তারা আসিবে? বাহির হইয়া আবার সে ফিরিয়া চাহিল। সারা ভিটার উপর আসন্ন সন্ধ্যা এক অদ্ভুত করুণ মাখা ছায়া ফেলিতেছে। মনে হয় বাড়িটার এই অপূর্ব বৈকাল কাহার জন্য বহুকাল অপেক্ষা করিয়া ক্লান্ত, জীর্ণ, অবসন্ন ও অনাসক্ত হইয়া পড়িয়াছে, আর সাড়া দেয় না, প্রাণ আর নাই। বারবার করিয়া ঘুলঘুলিটার কথা মনে পড়িতেছিল। ঘুলঘুলি দুটা এত ভালো আছে এখনো, অথচ মানুষেরাই গেল চলিয়া। সে নিশ্চিন্দি পুরো আর নাই। এখন যদি সে এখানে আবার বাসও করে, সে অপূর্ব আনন্দ আর পাইবে না। এখন সে তুলনা করিতে শিখিয়াছে, সমালোচনা করিতে শিখিয়াছে। ছেলেবেলায় যারা ছিল সাথী, এখন তাদের সঙ্গে আর অপুর কোনো দিকেই মিশ খায় না। তাদের সঙ্গে কথা কহিয়া আর সুখ নাই। তারা লেখাপড়া শেখে নাই। এই 25 বৎসর গ্রাম ছাড়িয়া অনেকেই কোথাও যায় নাই। সবারই পৈতৃক কিছু জমি জমা আছে, তাহাই হইয়াছে তাদের কাল। তাদের মন, তাদের দৃষ্টি 25 বৎসর পূর্বের সেই বাল্যকালের কোঠায় আজও নিশ্চল। কোনো দিক হইতেই অপুর কোনো যোগ নাই তাহাদের সহিত। বাল্যে কিন্তু এসব দৃষ্টি খোলে নাই। সব জিনিসের উপর একটা অপরিসীম নির্ভরতার ভাব ছিল। সব অবস্থাতেই মানিয়া লইত বিনা বিচারে। সত্যকার জীবন তখনই যাপন করিয়াছিল নিশ্চিন্দিপুরে। তাহা ছাড়া বাল্যের সুপরিচিত ও অতি প্রিয় সাথীদের অনেকে বাঁচিয়া নাই।
বোষ্টম দাদু নাই, জ্যাঠাইমা, রানুদির মা নাই। আশালতাদি বিবাহের পর মরিয়া গিয়াছে। পটু এদেশ হইতে উঠিয়া গিয়া অন্য কোথাও বাস করিতেছে। ন্যাড়া, রাজু রায়, প্রসন্ন গুরুমশাই কেহই আর নাই। স্বামী মারা যাওয়ার পরে গোকুলের বউ খুড়িমাকে তাহার ভাই আসিয়া লইয়া গিয়াছে। 10-12 বৎসর তিনি এখানে আসেন নাই। বাঁচিয়া আছেন কিনা কেহ জানে না। তবু মেয়েদের ভালো লাগে। রানুদি, বাড়ির খুড়িমা, রাজলক্ষ্মী, লীলাদি, এরা স্নেহে, প্রেমে, দুঃখে, সুখে যেন অনেক বাড়ি আছে। এতকাল পরে অপুকে পাইয়া ইহারা সকলেই খুশি। কথায় কাজে এদের ব্যবহারে মধুর ও অকপট। পুরাতন দিনের কথা এদের সহিত কহিয়া সুখ আছে। বহুকালের খুঁটিনাটি কথাও মনে রহিয়াছে। হয়তোবা জীবনের পরিধি ইহাদের সংকীর্ণ সংকীর্ণ বলিয়াই, ক্ষুদ্র বলিয়াই এতটুকু তুচ্ছ জিনিসও আঁকড়াইয়া রাখিয়াছে। আজ সেই কথা বুঝিয়াছে জীবনে অনবরত বিরুদ্ধ অবস্থার সঙ্গে লড়াই করিয়া চলিতে হইয়াছে বলিয়াই আজ সে যাহা পাইয়াছে, এখানে পৈতৃক জমি জমার মালিক হইয়া নির্ভাবনায় বসিয়া থাকিলে তাহা পাইত না। আজ যদি সে বিদেশ যায়, সমুদ্র পারে যায়, যে চোখ লইয়া সে যাইবে, নিশ্চিন্দিপুরে গত 25 বৎসর নিষ্ক্রিয় জীবনযাপন করিলে সে চোখ খুলিত না। একদিন নিশ্চিন্দিপুরকে যেমন সে সুখ দুঃখ দ্বারা অর্জন করিয়াছিল, আজ তেমনি সুখ দুঃখ দিয়া বাহিরকে অর্জন করিয়াছে। নদীতে গা ধুইতে গিয়া নিস্তব্ধ সন্ধ্যায় এইসব কথাই সে ভাবিতেছিল। সারা দিনটা আজ গুমোট গরম, প্রতিপদ তিথি, কাল গিয়াছে পূর্ণিমা, আজ এখনই জ্যোৎস্না উঠিবে। এই নদীতে ছেলেবেলায় যেসব বধূ জল লইতে আসিত তারা এখন পৌরা। কতজনাই মরিয়া হাজিয়া গিয়াছে, সেসব কোকিল সেই ছেলেবেলাকার রামনবমী দিনের পুলক মুহূর্তগুলি ভরাইয়া দুপুরের কুকু ডাক দিত। কচি পাতা ওঠা বাঁশবনে তাদের ছেলেমেয়েরা আবার তেমনি গায়। শুধু তাহার দিদি শুইয়া আছে। রায়পাড়ার ঘাটের ওধারে একটি প্রাচীন ছাতিম গাছটার তলায় তাহাদের গ্রামের শ্মশান। সেখানে সে দিদির বয়স আর বাড়ে নাই, মুখের তারুণ্য বিলুপ্ত হয় নাই। তার কাচের চুড়ি, নাটা ফলের পুটুলি অক্ষয় হইয়া আছে এখনো। প্রাণীর গোপন অন্তরে যেখানে অপুর শৈশবকালের কাঁচা শিশু মনটি প্রবুদ্ধ জীবনের শত জ্ঞান, অভিজ্ঞতা, উচ্চাসা কর্মস্তূপের নিচে চাপা পড়িয়া মরিয়া আছে, সেখানে সে চির বালিকা। শৈশব জীবনে সে সমাধিতে জনহীন অন্ধকার রাত্রে সেই আসিয়া নীরবে চোখের জল ফেলে, শিশু প্রাণের সাথীকে আবার খুঁজিয়া ফেরে। আজ 24 বৎসর ধরিয়া সাত সকালে তার আশ্রয় স্থানটিতে সোনার সূর্য কিরণ পড়ে। বর্ষাকালে নিশীথ মেঘ ঝরঝর জল ঢালে। ফাল্গুন দিনে ঘেটু ফুল, হেমন্ত দিনে ছাতিম ফুল ফোটে, জ্যোৎস্না ওঠে, কত পাখি গান গায়। সে ওইসব ভালোবাসিত, এসব ছাড়িয়া যাইতে পারে নাই কোথাও। এরই সাথে শেষ হলো অপরাজিত আজকের পর্ব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।